হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের বিকে রয় একাডেমিতে। সকলে ভালো আছো তো? আজ আমরা মধ্যকালীন ভারতের ইতিহাস নিয়ে আলোচনা শুরু করব। এর আগের ভিডিওগুলিতে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন দিকগুলি নিয়ে কিন্তু আলোচনা করেছি। সাধারণত 1206 থেকে 1707 অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু পর্যন্ত এই যে সমকালীন যে ইতিহাস, সেটিকে মধ্যকালীন ভারতের ইতিহাস বা মুসলিম যুগের ইতিহাস নামে কিন্তু খ্যাত। আজ আমরা এই যে সমকালীন ইতিহাস তার প্রথম পর্ব কিন্তু শুরু করব। আজ আমরা সুলতানের যুগ, বিশেষ করে দাস বংশ পর্যন্ত যে ইতিহাস সেটি জানার চেষ্টা করব। তো দাস বংশ জানার আগে আমাদের দাস বংশের আগের যে একটু ইতিহাস সেটা কিন্তু জানতে হবে। এসো আমরা শুরু করি। তাহলে দাস বংশের আগের যে ইতিহাস তাকে বলা হয় পূর্ব মধ্যকালীন ভারতের ইতিহাস। তাহলে এই পূর্ব মধ্যকালীন ভারতের ইতিহাস আমাদেরকে একটু জানতে হবে। যেমন দেখো, যেমন 712 সাল থেকে কিন্তু ভারতে প্রথম মুসলিম অনুপ্রবেশ বা মুসলিমদের আক্রমণ শুরু হয়। কিন্তু এর অনেক আগে থেকে কিন্তু যে আরবের যে বণিকরা, মুসলিম বণিকরা তারা কিন্তু ভারতে ব্যবসা বাণিজ্য করত। তাহলে ভারতে মুসলিমদের আগমন কিন্তু এই 712 সালে কিন্তু শুরু হয়নি। 712 সালে অনেক আগে থেকে কিন্তু শুরু হয়েছিল। কিন্তু 712 সালে অল হজ্জাজ, কে ছিল অল হজ্জাজ? তো ইরাকের ছিল গভর্নর। তো অল হজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে আরবরা কি করে প্রথম সিন্ধু প্রদেশ সিন্ধু প্রদেশ আক্রমণ করে। সিন্ধু প্রদেশ তখন ভারতের মধ্যে ছিল। এবং তখনকার রাজা ছিল কে? দাহির। এই দাহিরকে রাওয়ারের যুদ্ধে পরাস্ত করে প্রথম মুসলিম আধিপত্য কিন্তু ভারতে প্রতিষ্ঠা করে। দেখো, রাওয়ার যুদ্ধে পরাস্ত করে সিন্ধু দেশ, তখন সিন্ধু দেশের রাজধানী কি ছিল? তখন সিন্ধু দেশের রাজধানী ছিল আরোর। এইগুলো সব মাথায় রাখবে। তখন কি আরোরকে দখল করে কে? তো মোহাম্মদ বিন কাসিম। কার সেনাপতি ছিল? সেনাপতি ছিল অল হজ্জাজ। এখানে একটু জিনিস মাথায় রাখবে যে অল হজ্জাজ কিন্তু কার অধীন ছিলেন? অল হজ্জাজ ছিলেন উমাইদ খলিফা বংশের অধীন ছিলেন আল হজ্জাজ। তো সেই দিক থেকে হিসাব করে আমরা বলতে পারি যে মোহাম্মদ বিন কাসেমও কিন্তু কার? তো উমাইদ খলিফার অধীন ছিলেন। এইগুলো কিন্তু এই তথ্যগুলো একটু চেষ্টা করবে মাথায় রাখার। তাহলে ভারতে মুসলিম যে আধিপত্যের সূচনা করে কে? তো 712 সালে মোহাম্মদ বিন কাসিম। কাকে দখলের মাধ্যমে? তো সিন্ধু দেশ, রাজধানী কি? তো আরোর। এই দখলের মাধ্যমে তিনি ভারতে মুসলিম শাসনের সূচনা করেন। এই ঘটনাগুলো আমরা কোথায় জানতে পারি? চাচনামা, তারিক-ই-সিন্ধ ও আল-বিলাদুর রচনা থেকে আমরা এই আক্রমণ সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। তো এই যে আরবদের, বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের যে আক্রমণ, সে আক্রমণকে একটি ফলহীন ঘটনা বলে উল্লেখ করেছেন স্ট্যানলি ল্যান্ডফুল। কি করেছে? তো আরবদের সিন্ধু জয় ও ভারতের যে ইসলামের ইতিহাস, এই ইতিহাসে এই যে আক্রমণ, এই আক্রমণকে ফলহীন একটি ঘটনা বলে উল্লেখ করেছেন। ঠিক অবশ্যই মাথায়। বর্তমান পরীক্ষা কিন্তু বারবার আমি বলেছি যে ঐতিহাসিকদের উক্তি কিন্তু উল্লেখ করছে। এবার আমরা চলে যাব গজনির দিকে। 962 সালে আলত্তগিন, আলত্তগিন কি ছিল? তো আলত্তগিন ছিল তুর্কি শাসক। আফগানিস্তানে গজনি নামক স্থানে তিনি গজনি রাজ্যের প্রতিষ্ঠা করে। তারপর তার জামাতা এবং তারপর তার জামাতা সুবক্তগিন কি করে? সিংহাসনে বসেন এবং তিনি প্রথম পাঞ্জাবের শাহী বংশের জয়পালকে পরাস্ত করেন। তার পুত্র অর্থাৎ সুবক্তগিনের পুত্র সুলতান মাহমুদ ভারতে প্রথম তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা করেন। তাহলে ভারতে প্রথম তুর্কি আধিপত্যকে প্রতিষ্ঠা করেন তো সুলতান মাহমুদ। তাহলে এটা মাথায় রাখবে। ভারতে প্রথম তুর্কি আধিপত্য প্রতিষ্ঠা করেন সুলতান মাহমুদ। এবার আমরা সুলতান মাহমুদ সম্বন্ধে কিছু তথ্য জানার চেষ্টা করি। হেনরি এলিয়টের মতে সুলতান মাহমুদ প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিল। অর্থাৎ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 17 বার ভারত আক্রমণ করেছিল। সুলতান মাহমুদ ছিলেন আফ্রাসিয়ার রাজবংশের একজন লোক। এটাও কিন্তু মাথায় রাখবে যে কোন বংশের ছিলেন সুলতান মাহমুদ? তো আফ্রাসিয়ার রাজবংশের ছিলেন। সুলতান মাহমুদের ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য ছিল এদেশের যে প্রচুর ধনরত্ন সেটিকে লুণ্ঠন করা। তার ভারতে সাম্রাজ্য বিস্তারের কোনো ইচ্ছেই ছিল না। তাহলে দেখলাম আমরা যে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেন। তিনি প্রথম আক্রমণ করেছিলেন কাকে? তো জয়পালকে। তিনি জয়পালকে প্রথম ওয়াহিনদের যুদ্ধে পরাস্ত করেন এবং দ্বিতীয় ওয়াহিনদের যুদ্ধে তার ছেলে আনন্দপালকে কিন্তু তিনি পরাস্ত করেন। তিনি সবচেয়ে বেশি আক্রমণ করেছিলেন মুলতান প্রদেশকে। তিনি মুলতান প্রদেশকে মোট 3 বার আক্রমণ করেছিলেন এবং তার সবচেয়ে বিখ্যাত আক্রমণ আমরা জানি কি? যে 1025 খ্রিস্টাব্দে তিনি সোমনাথের মন্দির কিন্তু আক্রমণ করেছিলেন। তার শেষ আক্রমণ কি ছিল? শেষ আক্রমণ ছিল জাটদের বিরুদ্ধে 1026 সালে। তার দরবারে অনেক ঐতিহাসিক ছিলেন। কে ঐতিহাসিক? এগুলো কিন্তু ভালো করে জানতে হবে। দেখো, প্রথম ঐতিহাসিক ছিলেন ফিরদৌসী। ফিরদৌসী ছিলেন তার সমকালীন ঐতিহাসিক। তার লেখা গ্রন্থের নাম শাহনামা। এই ফিরদৌসীকে বলা হয় হোমার অফ দ্য ইস্ট, অর্থাৎ পূর্ব দিকের পূর্বের হোমার।
হোমার অফ দ্য ইস্ট। এছাড়াও ছিল উতবি। উতবি লেখক গ্রন্থের নাম কি? তো কিতাব উল ইয়ামিনী। তাহলে কিতাব উল ইয়ামিনীর লেখক উতবিও তার সমকালীন ঐতিহাসিক ছিলেন। এছাড়া বিখ্যাত ঐতিহাসিক তার সময় ছিল কে? অলবিরনি বা আবু রিহান। অলবিরনির অপর নাম কি ছিল? আবু রিহান। অলবিরনি রচিত গ্রন্থের নাম কি? তো কিতাব উল হিন্দ বা তহকাক-ই-হিন্দ। তাহলে তার সময়ে ৩ টে আমরা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পেলাম। প্রথম ছিল কে? ফিরদৌসী। তার লেখা গ্রন্থের নাম শাহনামা। তাকে বলা হয় কি? হোমার অফ দ্য ইস্ট। দ্বিতীয় কে ছিলেন? তো কুতুবী, তার লেখা গ্রন্থের নাম কিতাব উল ইয়ামনি। তৃতীয় ঐতিহাসিক ছিলেন অলবিরনি বা আবু রিহান। তার লেখা গ্রন্থের নাম তহকাক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ। আমরা আগেই বললাম যে সুলতান মহমুদ 1025 সালে গুজরাটের সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিল। তিনি কেবলমাত্র পাঞ্জাব আর মুলতানকেই তার সামঞ্জস্য করেছিলেন। তিনি 17 বার ভারত আক্রমণ করলেও অনেক প্রদেশকে যদিও তিনি আক্রমণ করেছিলেন, কিন্তু সব প্রদেশকে তিনি কিন্তু তার সামঞ্জস্য করেননি। শুধু পাঞ্জাব এবং মুলতানকেই তার সামঞ্জস্য করেছিলেন। তিনি বাদশিকান এবং মূর্তি ভঙ্গকারী এই নামে পরিচিত হয়েছিলেন। এরপর ভারতের প্রকৃত মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ ঘুরি। তাহলে মোহাম্মদ ঘুরি ছিলেন ভারতে কিন্তু প্রকৃত মুসলিম সাম্রাজ্যের বা তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মোহাম্মদ ঘুরির প্রধান উদ্দেশ্য ছিল কি? ভারতে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখলাম কি? সুলতান মাহমুদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল? ভারতের প্রচুর ধনরত্ন লুণ্ঠন করা। এগুলো একটু মাথায় রাখবে। এই মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম হচ্ছে শাহাবুদ্দিন মোহাম্মদ বা মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। তাহলে এটি ছিল তার নাম। মোহাম্মদ ঘুরি প্রধানত 3টে যুদ্ধ করেছিল। 3টে বিখ্যাত যুদ্ধ করেছিল। প্রথম যুদ্ধ কি? তরাইনের যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় করেছিল চান্দোয়ারের যুদ্ধ। আমরা জানি যে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে তিনি দিল্লি ও আজমিরে চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজের কাছে তিনি কিন্তু পরাস্ত হন। কিন্তু তিনি পরাস্ত হলেও কিন্তু নিজে দমে যাননি। ঠিক তার পরের বছরই অর্থাৎ 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে তিনি কিন্তু পৃথ্বীরাজকে পরাস্ত করেন। এই প্রসঙ্গে একটু জিনিস মাথায় রাখবে যে পৃথ্বীরাজকে নিয়ে লেখা একটি কবিতার নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসু। এটি কিন্তু লিখেছিলেন তার সভাকবি চাঁদ বরদই। এটা একটু মাথায় রাখবে। তাহলে দ্বিতীয় তরাইনের যুদ্ধের পর তিনি কি করেছিলেন? আবার তিনি গজনিতে ফিরে গেছেন এবং ভারতের বিজিত স্থানগুলির শাসনভার তিনি কুতুবউদ্দিন আইবকের উপর অর্পণ করেন। এই কুতুবউদ্দিন আইবকের যে সেনাপতি, সেই সেনাপতি ছিল কিন্তু বখতিয়ার খলজি। প্রকৃতপক্ষে বখতিয়ার খলজি কিন্তু ছিল কার সেনাপতি? মোহাম্মদ ঘুরির সেনাপতি। মোহাম্মদ ঘুরি যখন কুতুবউদ্দিনের উপর ভারতের বিজিত স্থানগুলির অধিকার দিয়ে চলে যান, সেই শর্ত হিসাবেই বখতিয়ার খলজিও কিন্তু কুতুবউদ্দিন আইবকের সেনাপতিতে পরিণত হয়। তো বখতিয়ার খলজি কি জন্য বিখ্যাত? আমরা জানি বখতিয়ার খলজি 1197 সালে বিহার দখল করেন এবং 1202 সালে কিন্তু বাংলা আক্রমণ এবং দখল করেন। এগুলো কিন্তু মাথায় রাখবে। তিনি এছাড়া কি করেন? আবার তার ঠিক 2 বছর পর তিনি মানে হচ্ছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি ঠিক তার 2 বছর পর 1194 সালে চান্দোয়ারের যুদ্ধে কিন্তু আবার জয়চাঁদকে পরাস্ত করেন। জয়চাঁদ কোথাকার শাসক ছিল? জয়চাঁদ শাসক ছিল কনৌজের গাঢ়ওয়াল বংশের শাসক। তাহলে কনৌজের গাঢ়ওয়াল বংশের শাসক জয়চাঁদকে তিনি 1194 সালে চান্দোয়ারের যুদ্ধে পরাস্ত করেন এবং তিনি আবার তার নিজের প্রদেশে ফিরে যান। 1206 সালে মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক গজনির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তিনি কি করেন? দিল্লিতে ঠিক না, লাহোরে দাস বংশ প্রতিষ্ঠা করেন। তাহলে কত সালে? 1206 সালে। এবং 1208 সালে তিনি কিন্তু সুলতান উপাধি নেন। তিনি তার রাজধানী কাকে করেন? তো লাহোরকে। একটু ভালো করে মাথায় রাখবে যে কুতুবউদ্দিনের সময় কিন্তু দিল্লি যে সুলতানি বংশ, সেই সুলতানি বংশের কি? তো রাজধানী ছিল লাহোর। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি, একটু খেয়াল করো, এইখান থেকে কিন্তু কুতুবউদ্দিন আইবকের সময় থেকে কিন্তু সুলতানি বংশের সূচনা হয়। এই যে কুতুবউদ্দিন আইবকের সময় থেকে দিল্লির যে সুলতানি বংশ অর্থাৎ 1290 সাল পর্যন্ত, এই সময়কে আমরা দাস বংশ বলতে পারি। কারণ এই বংশের অধীন যেসব রাজাগুলি ছিল প্রায় সকলেই ছিল দাস। যেমন কুতুবউদ্দিন আইবক একজন দাস ছিল, ইলতুৎমিশ দাস ছিল এবং বলবন দাস ছিল। যদিও অনেক ঐতিহাসিক কিন্তু এটাকে অস্বীকার করেন। কারণ এই ৩ জন দাস থাকলেও অপর কিন্তু যে রাজাগুলি ছিল, যেমন সম্রাট ছিল, যেমন আ সুলতান, রিজিয়া, আরাম শাহ, এরা কিন্তু দাস ছিলেন না। তাই ঐতিহাসিকরা এই বংশকে ইলবারি তুর্কি বা মামেলুক বংশ বলতেই বেশি অভ্যস্ত। ইলবারি তুর্কি মানে কি? ইলবারি তুর্কি ছিল একটা গোষ্ঠী, একটা উপজাতি। তো শুধু কুতুবউদ্দিন বাদ দিয়ে সকল যে সম্রাট ছিল এই বংশের, তারা সকলে ছিল কি? ইলবারি তুর্কি গোষ্ঠীর লোক। অনেক ঐতিহাসিক এই বংশের সুলতানদের মামেলুক সুলতান বলেছেন। মামেলুক সুলতানের অর্থ কি? মামেলুক সুলতানের অর্থ হচ্ছে যে স্বাধীন পিতামাতার দাস সন্তান।
তাহলে এই সব জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। তাহলে কুতুবউদ্দিনের কী বললাম? কুতুবউদ্দিন সম্বন্ধে কী জানলাম? কুতুবউদ্দিন ১২০৬ সালে তিনি দাস বংশ প্রতিষ্ঠা করেন। তিনি ১২০৮ সালে সুলতান উপাধি নেন এবং তার রাজধানী ছিল কি? লাহোর। তিনি লাক্স বক্স নামে পরিচিত। অর্থাৎ তিনি যখন দান করতেন তখন লক্ষ, লক্ষ টাকা দান করতেন। তাই তিনি লাক্স বক্স নামে পরিচিত। তিনি কি করে? তো দিল্লির কোয়াত-উল যে ইসলাম সেই মসজিদ কিন্তু নির্মাণ করেন। কোথায়? দিল্লিতে। আর তিনি নির্মাণ করেন আড়াই দিন কা ঝোপড়া। কোথায়? তো আজমিরে। তিনি তাহলে কোয়াতুল ইসলাম মসজিদ এবং আড়াই দিন কা ঝোপড়া এই মসজিদ দুটি কিন্তু নির্মাণ করেন। কোথায় সেটা ভালো মাথায় রাখবে। কোয়াতুল ইসলাম দিল্লি এবং আড়াই দিন কা ঝোপড়া আজমির তিনি নির্মাণ করেন। তার বিখ্যাত নির্মাণ কি জানি আমরা? তার বিখ্যাত নির্মাণ হচ্ছে কুতুব মিনারের নির্মাণ। বখতিয়ার কাকি অর্থাৎ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে ছিলেন? তো তিনি একজন সুফি সাধক ছিলেন। তো সুফি সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সম্মানার্থে তিনি কি করেন? দিল্লিতে কুতুব মিনারের কাজ আরম্ভ করেন। যদিও তিনি তার জীবদ্দশায় শুধু ১ম তলাটা, শুধু নিচের তলাটা করতে পারেন। এই কুতুব মিনারের যে উচ্চতা, সে উচ্চতা ছিল প্রায় ৭২.৫ মিটার বা ২৩৮ ফুট। তাহলে ১ম তলা তিনি কিন্তু করেন। ভালো করে লক্ষ্য করে দেখবে যে কুতুব মিনার কিন্তু ৫ তল বিশিষ্ট। তাহলে তিনি কি? তো তিনি কেবল নিচের তলাটার কাজই সম্পন্ন করেন। এবং ঠিক তার পরের শাসককে ইলতুৎমিশ। ইলতুৎমিশ কি করে? এই কাজ কিন্তু সমাপ্ত করেন। অর্থাৎ তিনি বাকি যে তোমার ৩ টে তল, সেই বাকি ৩ তলের কাজ সমাপ্ত করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুতুবউদ্দিন আইবক কেবলমাত্র কুতুব মিনারের ১ম তলাটার কাজ সম্পন্ন করে। তাহলে এই কুতুব মিনারের কাজ সম্পূর্ণ কে করে? তো সম্পূর্ণ করে ইলতুৎমিশ। কিন্তু ইলতুৎমিশের পরেও ফিরোজ শাহ তুগলক এই কুতুব মিনারের আরেকটি তল বৃদ্ধি করে, অর্থাৎ ৫ তলা বিল্ডিং যেটা কুতুব মিনার, সেইটি কিন্তু সম্পাদন করে কে? তো ফিরোজ শাহ তুগলক। আমরা পরবর্তীকালে এগুলো আবার জানবো। তো এইটুকু আমরা এখন জানলাম যে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কে? তো কুতুবউদ্দিন আইবক এবং মোটামুটি শেষ করে কে? ইলতুৎমিশ এবং এর যে ৫ তলা যে তল সেটা কে তৈরি করে? ফিরোজ শাহ তুগলক। এগুলো মাথায় রাখলেই হবে। তার সময় বিখ্যাত যে সভাসদ কে ছিলেন? তার বিখ্যাত সভাসদ ছিলেন হাসান নিজামী এবং ফখরুদ্দিন। এগুলো কিন্তু মাথায় রাখবে। হাসান নিজামীর লেখা গ্রন্থের নাম কি? তাজুল মাসির এবং ফখরুদ্দিনের লেখা গ্রন্থের নাম হচ্ছে তারিক-ই-মুবারক শাহী। তাহলে এরা কিন্তু ছিলেন তার সমকালীন। তিনি ১২১০ সালে চুগান, যেটাকে পোলো বলা হয়, হর্স পোলো, সেই হর্স পোলো বা ঘোড়ায় চেপে যে পোলো খেলতে হয়, সেই পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান। তার কবর কোথায় আছে? তার কবর লাহোরে অবস্থিত। তাহলে কুতুবউদ্দিন সম্বন্ধে এই তথ্যগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। কুতুবউদ্দিনের মৃত্যুর পর কিছু দিনের জন্য তার পালিত পুত্র, অনেকে বলেন পুত্র, আর অনেক বই দেওয়া আছে পালিত পুত্র। আমরা ধরলাম পালিত পুত্রই। তাহলে কুতুবউদ্দিনের পালিত পুত্র আরাম শাহ বা আরাম বাক্স কি করেন? সিংহাসনে বসেন। এই আরাম বাক্সকে সিংহাসনে বসেছিলেন কে? তো আজমির আর মুলতানের যে আমির ওমরাও আছে, তাদের চেষ্টাতেই এই আরাম শাহ বা আরাম বাক্স কি করে? সিংহাসনে বসেন। তিনি মাত্র ৮ মাস কিন্তু সিংহাসনে বসেন। কিন্তু দিল্লির যে আমির ওমরাও আছে, তারা কিন্তু আরাম শাহকে পছন্দ করতেন না। এইজন্য দিল্লির আমির ওমরাওরা কি করলেন? বদাউনের শাসক, বদাউন বা গোয়ালিয়র প্রদেশের শাসক ইলতুৎমিশ। ইলতুৎমিশ কে ছিলেন? তো কুতুবউদ্দিনের জামাতা। তো কুতুবউদ্দিনের জামাতাকে দিল্লির শাসন বা দিল্লির সিংহাসন গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান এবং তিনি এসে কি করেন? আরাম শাহ বা আরাম বাক্সকে তিনি পরাস্ত করেন। কোন যুদ্ধে? তরাইনের যুদ্ধে। তাহলে তরাইনের যুদ্ধ তাহলে প্রধানত কিন্তু ৩ টে হয়েছিল। একটু ভালো করে লাগবে। ১ম, ২য় তরাইন করেছিল কে? তো মোহাম্মদ ঘুরি এবং আরেকটা তরাইনের যুদ্ধ হয়েছিল কার সঙ্গে? আরাম শাহর সঙ্গে ইলতুৎমিশ। এগুলো একটু মাথায় রাখবে। তাহলে ইলতুৎমিশ কি করেছিল? তরাইনের যুদ্ধে আরাম শাহ বা আরাম বাক্সকে পরাস্ত করে দিল্লির সিংহাসন দখল করেছিল। ইলতুৎমিশ কে ছিল বললাম? ইলতুৎমিশ ছিল কুতুবউদ্দিন আইবকের জামাতা। তিনি কোন প্রদেশে শাসনকর্তা ছিল? তো গোয়ালিয়র বা বদাউনের। তিনি ছিলেন ইলবারি গোষ্ঠীভুক্ত একজন লোক। অর্থাৎ তিনি ছিলেন ইলবারি তুর্কি গোষ্ঠীর ১ম প্রতিষ্ঠাতা। তাহলে ইলবারি তুর্কি গোষ্ঠীর ১ম বার প্রতিষ্ঠা করেন কে? ইলতুৎমিশ এবং ২য় বার প্রতিষ্ঠা করেন, মাথায় রাখবে, গিয়াসউদ্দিন বলবন। তাইলে ইলতুৎমিশ কি? তো ইলতুৎমিশ ছিল দিল্লির সুলতান সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। কারণ দিল্লির সুলতান সাম্রাজ্য কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা বললে পরে আমরা কুতুবউদ্দিন আইবককে ধরতে পারবো না। কারণ কুতুবউদ্দিন তার সাম্রাজ্যের যেসব আ সমস্যা, সেসব সমস্যা বা সাম্রাজ্যের বিস্তার তেমন কিন্তু কিছুই করেছিল না। এই সবকিছু হয়েছিল ইলতুৎমিশের সময়। তিনি সিন্ধুর শাসক নাসিরউদ্দিন কুবাচা, গজনির শাসক তাজউদ্দিন ইলদিজ এবং বাংলার শাসক খলজি আলী মর্দান, তাহলে এই ৩ জনকে কিন্তু তিনি কি? পরাস্ত করেন। এছাড়াও তিনি বিভিন্ন রাজপুত যে গোষ্ঠী, তাদেরকেও পরাস্ত করেছিলেন। বিশেষ করে এইগুলোর নাম মাথায় রাখবে যে তার সময় কে বিদ্রোহ করেছিল। প্রকৃতপক্ষে এরা সকলেই ছিল কিন্তু মোহাম্মদ ঘুরির অনুচর। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর কি করেছিল? এরা নিজ, নিজ প্রদেশের স্বাধীনভাবে রাজ্য চালাতে শুরু করেছিল এবং তারা প্রত্যেকেই কিন্তু দিল্লির উপর দাবি করতে শুরু করেছিল। সেইজন্য কি? ইলতুৎমিশ এদেরকে প্রত্যেককে পরাস্ত করেছিল। কাকে বললাম? সিন্ধুর শাসক নাসিরউদ্দিন কুবাচা, গজনির শাসক তাজউদ্দিন ইলদিজ এবং বাংলার শাসক খলজি আলী মর্দান। তাদেরকে পরাস্ত করেছেন। পরাস্ত করে কি? তিনি সাম্রাজ্যের যে
আইন শৃঙ্খলা আমাদের সুস্থিতিকরণ কিন্তু তিনি ঘটিয়েছিলেন। তার সময় বিখ্যাত ঘটনাগুলি কি দেখি? তার সময় বিখ্যাত ঘটনা হলো ১২২১ সালে মঙ্গোল নেতা চেঙ্গিস খান, অপর নাম কি ছিল চেঙ্গিস খানের? তো তেমুজিন। চেঙ্গিস খান কি করেছিলেন বা তেমুজিন কি করেছিলেন? খিবা বা খোয়ারজিম প্রদেশকে আক্রমণ করেছেন। তখন সেই খিবা বা খোয়ারজিমের অধিপতি কে ছিল? তো জালালউদ্দিন মঙ্গোবরণী। তাহলে তার সময় তার পার্শ্ববর্তী দেশ খিবা বা খোয়ারজিম কিন্তু আক্রমণ করে চেঙ্গিস খা বা তেমুজিন। এছাড়াও ১২২৯ সালে কি তিনি বাগদাদের খলিফার কাছ থেকে সুলতানে আজম উপাধি লাভ করেছিলেন। বিখ্যাত কিছু কাজ করেছিলেন, যেমন তিনি ইকতা প্রথার প্রবর্তন করেছেন। ইকতা কি? ইকতা হচ্ছে যে তার সৈন্য সামন্ত ছিল, সেই সৈন্যদেরকে তিনি সরাসরি বেতনের পরিবর্তে জমি দান করতেন। সেই জমির কিছু অংশ সেই ইকতাদাররা নিজের বেতন বাবদ রেখে বাকি সম্পূর্ণ অংশ কিন্তু রাজকোষে জমা দিতেন। আচ্ছা, তিনি সুলতান গর্হের যে সমাধিস্তম্ভ সেটা কিন্তু তিনি নির্মাণ করেন। এজন্য তাকে বলা হয় ফাদার অফ টম, এটা মাথায় রাখবে। তাই তিনি সুলতান গড়ের সমাধিস্তম্ভ তিনি নির্মাণ করেছেন। এইজন্য তাকে বলা হয় ফাদার অফ টম। তিনি দিল্লির কুতুব মিনারের কাজকে তিনি সমাপ্ত করেন। আমরা আগেই বললাম যে কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক, এবং কুতুব মিনারের কাজ সমাপ্ত করেছেন, অর্থাৎ পরবর্তীতে ৩ তল, মানে মোট কুতুব মিনারের তার সময় কুতুব মিনার মোট ৪ তল বিশিষ্ট হয়েছিল। দিল্লির কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন। আমরা আগে দেখলাম কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক, এবং এর নির্মাণ কাজ শেষ করেন ইলতুৎমিশ। তিনি বিশুদ্ধ আরবীয় মুদ্রা পদ্ধতি কিন্তু অবলম্বন করেন। তিনি সেই বিশুদ্ধ আরবীয় মুদ্রা পদ্ধতি অনুসারেই রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তাম্র মুদ্রা জিতল চালু করেন। তিনি ৪০ চক্র বা বন্দেগি চাহালগানি তিনি গড়ে তোলেন। বন্দেগি চাহালগানি কি? ৪০ জন বিশিষ্ট আমির ওমরাদেরকে নিয়ে কিন্তু তিনি এই যে সংস্থা বা গোষ্ঠী তিনি গড়ে তোলেন। তার সময় বিখ্যাত ঐতিহাসিক কে ছিলেন? তার সময় বিখ্যাত ঐতিহাসিক ছিলেন মিনহাজ উস সিরাজ। তিনি লিখেছিলেন কি? তাবাকাত ইন নাসরি। এছাড়াও আরও ছিলেন কে? তাজউদ্দিন, মোহাম্মদ জুনেদি, মালিক কুতুবউদ্দিন হাসান, ফখরুল মুলক ইসামি। এটি ছিলেন তার সমকালীন ঐতিহাসিক। ঠিক আছে, আমি বললাম মিনহাজ উস সিরাজ, তাজউদ্দিন মোহাম্মদ, জুনেদি, কুতুবউদ্দিন হাসান, আর ছিলেন ফখরুল মুলক ইসামি। তাহলে এরা ছিলেন তার সমকালীন ঐতিহাসিক। ইলতুৎমিশের মৃত্যুর পর তার বড় ছেলে রুকনুদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। কিন্তু তিনি প্রকৃতপক্ষে ছিলেন কি? একবারে অযোগ্য শাসক, এবং সেই সময় রাজ্যের প্রকৃত শাসক ছিলেন কে? তো তার মা শাহ তুরকান। তাহলে শাহ তুরকান ছিলেন তার সময়ের কিন্তু প্রকৃত শাসক। এই রুকনুদ্দিন ফিরোজকে হত্যা করে সুলতান রিজিয়া ১২৩৬ সালে দিল্লির সিংহাসন দখল করেন। তিনি গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন, যেমন তিনি সরকারি পদে অতুর্কিদের বেশি নিয়োগ করতেন। যারা তুর্কি ছিলেন তাদেরকে বেশি নিয়োগ করতেন। কিন্তু আমরা পরবর্তী শাসকদের দেখব যে তারা সব সরকারি পদে কিন্তু বেশি তুর্কিদেরই নিয়োগ করতেন। কিন্তু রিজিয়া ছিল একবারে ব্যতিক্রম। তিনি অতুর্কিদের বেশি কিন্তু নিয়োগ করতেন। এটি মাথায় রাখবে। তিনি মালিক জামালউদ্দিন ইয়াকুট, এই একজন অ্যাবিসিনিয়ান প্রদেশের একজন দাস ছিলেন। কে আমির ই আখুর পদে কিন্তু তিনি নিয়োগ করেছিলেন। আমির আখুর পদ কি? যে ঘোড়া বাহিনী, সেই ঘোড়া বাহিনীর যে ঘোড়াকে দেখাশোনা করার দায়িত্ব, সেই দায়িত্ব দিয়েছিলেন কার উপরে? মালিক জামালউদ্দিন ইয়াকুটের উপর। তার সময় প্রথম লাহোরের গভর্নর বিদ্রোহ করেছিল। তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেছিল কে? তো লাহোরের গভর্নর। এবং ভাতিন্দার যে গভর্নর আলাতুনিয়া, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এবং এই বিদ্রোহ দমন করার জন্য কিন্তু রিজিয়া কি করেছিল? তার বিরুদ্ধে অভিযান করেছিল, এবং তিনি আলাতুনিয়ার সঙ্গে যুদ্ধে পরাস্ত হয়েছিলেন এবং আলাতুনিয়াকেই বিবাহ করেছিলেন। তারপর তিনি ঘুরে আসার পথে অনেকে মনে করেন দস্যুদের হাতে পরাস্ত হয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাহারাম শাহের চক্রান্তেই তিনি কিন্তু রাস্তাতে দস্যুদের হাতে নিহত হয়েছিলেন। এটা মাথায় রাখবে কি? বাহারাম শাহ হাতে নিহত হন, তার মানে বাহারাম শাহ চক্রান্তে তিনি দস্যুদের হাতে নিহত হয়েছিলেন। সুলতান রিজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন ইলতুৎমিশের তৃতীয় ছেলে বাহারাম শাহ, এবং তারপর সিংহাসনে বসেন কে? রুকনুদ্দিনের ছেলে মামুদ শাহ, এবং তারপর সব শেষে সিংহাসনে বসেন, এবং তারপর সিংহাসনে বসেন কে? ইলতুৎমিশের ছোট ছেলে নাসিরউদ্দিন মামুদ। দেখো, ইলতুৎমিশের বড় ছেলে কে ছিল? বড় ছেলে ছিল রুকনুদ্দিন ফিরোজ, আর ছোট ছেলে ছিল কে? নাসিরউদ্দিন মামুদ শাহ। তো এই নাসিরউদ্দিন মামুদ শাহ কিন্তু তার মা মল্লিকা জাহান ও জামাই বলবনের সাহায্য নিয়ে কিন্তু সিংহাসনে বসেছিলেন। তাকে বলা হতো দরবেশি রাজা, অর্থাৎ তার সময় প্রকৃত যে ক্ষমতা, সেই ক্ষমতা চায় তোকে তার জামাই বলবন, এবং তিনি ধর্ম বিষয়েও তিনি ধর্ম কর্ম পালন করতেই বেশি সময় ব্যয় করতেন, এবং যে রাজকীয় কাজ সেই কাজ করতেন কে? জামাই বলবন। তার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। এই জন্য নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন সিংহাসনে বসেছিলেন। গিয়াসউদ্দিন বলবনের কি নাম কি ছিল? তো উলুগ খা। তিনি সিংহাসনে বসে আর কি করেছিলেন? যে 40 চক্র সেটি ভেঙে দিয়েছেন, অর্থাৎ তিনি 40 চক্রের মধ্যেই ছিলেন।
তাই তিনি ভালোই বুঝতেন যে এই 40 চক্রই সাম্রাজ্যকে কী করছে, শেষ করে ফেলছে। তাই তিনি সিংহাসনে বসে আগে 40 চক্র কিন্তু তিনি ভেঙে দেন। তিনি তারপর কি কাজ করেন? তিনি সামরিক বিভাগ থেকে অর্থ বিভাগকে তিনি আলাদা করে দেন। অর্থ বিভাগ কি? দেওয়ান-ই-আনজিরাত, ভালো করে মাথায় রাখবে। দেওয়ান-ই-আনজিরাত এই অর্থ বিভাগকে তিনি কি করেন? সামরিক বিভাগ থেকে আলাদা করে দেন। এছাড়া তিনি দেওয়ান-ই-আরাজ নামক একটি সামরিক বিভাগেরও তিনি গঠন করেন। তাহলে তিনি কি করেন? দেওয়ান-ই-আরাজ নামে একটি সামরিক বিভাগ তিনি তৈরি করেন। তিনি জিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া এই উপাধি তিনি নিয়েছিলেন এবং তিনি কি করেছিলেন? আর পারস্য রীতি অনুযায়ী সিজদা এবং পাইবক্স প্রথার প্রচলন করেছেন। সিজদা কি? সিজদা হচ্ছে রাজা বা সম্রাটের সামনে নতজানু হওয়া, অর্থাৎ মাথা নিচু করা। আর পাইবক্স কথার অর্থ কি? হাঁটু গেড়ে রাজার সামনে বসে কি করা? পা দুই পদযুগলকে চুম্বন করা। এই দুটি পদ্ধতি তিনি চালু করেছিলেন। এছাড়াও তিনি পারস্যের নিয়ম অনুসারে নওরোজ নামক একটি উৎসব, এটা পারস্যের একটা নববর্ষ, সেই নববর্ষ উৎসব কিন্তু তিনি চালু করেছিলেন। তিনি রাজপুত আর মেয়টি দস্যুদের দমন করার জন্য রক্ত ও লৌহ নীতি অবলম্বন করেন। ভালো করে দেখো, রক্ত ও লৌহ নীতি অবলম্বন করেন কে? তো গিয়াসউদ্দিন বলবন। আচ্ছা, তার সময় বাংলার তুঘরিল খাঁ কিন্তু বিদ্রোহ করেছিল। এই প্রসঙ্গে একটু মাথায় রাখবে যে গিয়াসউদ্দিন বলবনের ২ ছেলে ছিল। একটা ছিল কে? মোহাম্মদ, আর একটা ছিল কি? বুরখা খাঁ। তো তিনি মোহাম্মদকে প্রচণ্ড কিন্তু ভালোবাসতেন এবং মোহাম্মদ যখন মারা যায়, এই মারা যাওয়ার পরে কিন্তু তিনি একবারে ভেঙে পড়েছেন এবং এই ভেঙে পড়ার জন্য কিন্তু তিনি ১২৩৭ সালে কিন্তু ১২৮৭ সালে তিনি কিন্তু মারা গিয়েছিলেন। এইটা একটু মাথায় রাখবে। তাহলে কি বলবনের মৃত্যুর পর তার নাতি কায়কুবাদ কিন্তু তিনি সিংহাসনে বসেছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন জাগতেই পারে যে বলবনের মৃত্যুর পর তো তার ছেলে বুরখা খাঁ তো সিংহাসনে বসতে পারত, বসো না কেন? কারণ বুরখা খাঁ বলেছিল যে এই সিংহাসনের দাবিদার হচ্ছে কে? আমার ভাই মোহাম্মদ। তাই আমি এই সিংহাসনে বসতে পারব না। এর ফলে কিন্তু তিনি এই দিল্লির সিংহাসনে বসেননি। এইজন্যই কি করেছিল? বাধ্য হয়ে বলবনের নাতি কায়কুবাদকে সিংহাসনে বসতে হয়েছিল। তাহলে কায়কুবাদ কিন্তু সিংহাসনে মাত্র ৩ বছর, প্রায় ৩ বছর, ৩ বছর না, প্রায় ৩ বছর ছিলেন এবং কায়কুবাদের মৃত্যুর পর কিছুদিনের জন্য, বিশেষ করে ৩ মাসের জন্য তার পুত্র কায়ুমাস সিংহাসনে বসছেন এবং এই কায়ুমাসকে হত্যা করেই জালালউদ্দিন খলজি কি করেছিলেন? দাস বংশের উচ্ছেদ করে খলজি বংশের সূচনা করেছিলেন। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে ১২৯০ সালে জালালউদ্দিন খলজি কায়ুমাসকে হত্যা করে খলজি বংশের উত্থান ঘটান। এই দাস বংশ, সেই ইতিহাস কিন্তু সমাপ্ত হয়। অর্থাৎ ইলবারি যে তুর্কি গোষ্ঠী বলছি, সেই ইলবারি তুর্কি বা দাস বংশ বা মামেলুক সুলতানদের এই অংশটি কিন্তু সমাপ্ত হয়ে যায়। তাহলে আমরা আজকে দাস বংশের যে ইতিহাস, সেটি কিন্তু খুব ভালো করেই দেখলাম। তাহলে এই যে তোমাদেরকে যে তথ্যগুলো আমি দিলাম, সেই তথ্যগুলো তোমরা বারবার দেখো। আশা করি তোমরা এই তথ্য থেকে অনেক বেশি উপকৃত হবে। তাহলে তোমরা তোমাদের যে পড়াশুনো সেটি ভালো করে চালিয়ে যাও। আমি এইভাবেই তোমাদের কাজে এগিয়ে যাওয়ার জন্য আমার যে প্রচেষ্টা সেটা কিন্তু আমি চালিয়ে যাব। আমি খুব শীঘ্রই তোমাদেরকে আ মধ্যযুগের ইতিহাসের যে পরবর্তী ভিডিও সেগুলো আপলোড করে দেব। ততদিন পর্যন্ত সকলে ভালো থেকো এবং সকলে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো।